কেউ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, সবাই এমপি হতে চায়, বললেন শামা ওবায়েদ। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 16 অক্টোবর। জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি, বললেন পরিবেশ উপদেষ্টা। এদিকে দেশের সব বিমানবন্দরের বিশেষ সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে যাবে না। আপনি এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন আমি এমপি হতে চাই। 5-6টা পোস্টারে সবাই শুধু এমপি হতে চায়। তিনি বলেন, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না, ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, কেউ মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়। তো এখন এমপিদের ক্ষমতায় কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার দরকার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেন্টার কর পলিসি ডায়ালগ আয়োজিত প্রস্তাবটি উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবানবন্দিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপে তিনি এমন মন্তব্য করেন। সংসদ সদস্যদের ক্ষমতায় ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, 17 বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচন হতে পার্লামেন্টে গেছে তারা মনে করছে তাদের রাইট, তারা যা ইচ্ছে তাই করতে পারে। পার্লামেন্টে এমপিদের কেন গাড়ি আনতে হবে? তারা কেন গাড়ি বিদেশ থেকে পাবে? তাদের কথায় কেন তাদের লোকাল প্রশাসনের কর্মকর্তারা চলবে? সিপিডির হলো অধ্যাপক রওনক জাহানের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলিম এ সময় উপস্থিত ছিলেন। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 16 থেকে 18 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত 26 জুন থেকে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার অংশ নেয় 12,51,111 শিক্ষার্থীরা। তাদের মধ্যে 6,18,1500 ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। দেশে 2,797টি কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষায় নিয়ন্ত্রণ প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, আজকে সভা হয়েছে, আমরা সম্ভবত কয়েকটি তারিখ দিয়ে আলোচনা করেছি। 16, 17 ও 18 অক্টোবর আলোচনা হয়েছে। আগামী রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। 17 ও 18 অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় 16 অক্টোবরে ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী 2,91,241 জন, রাজশাহীতে 1,33,242 জন, কুমিল্লায় 1,01,750 জন, যশোর 1,16,317, চট্টগ্রামে 1,35,000 জন, বরিশালে 61,025, সিলেটে 69,683, দিনাজপুরে 1,03,832, ময়মনসিংহে 78,273 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,102 জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পরীক্ষার্থীর সংখ্যা 1,09,611 জন। জলবায়ু পরিবর্তিত মোকাবেলা ও জ্বালানি রূপান্তরে বাংলাদেশের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী সহায়তার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার রাজধানীর হোটেলে ইন্টারকম্পিটেন্টে আয়োজিত টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযোজন আমাদের জীবনের অংশ হলেও এখন এর প্রভাবের তীব্রতা ও ঘন আমাদের মানুষের সীমানা অতিক্রম করছে। শুধুমাত্র বাংলাদেশ সহনশীল সমাজ হিসেবে উপস্থাপন করা মানবাধিকারের প্রতি অবিচার। পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, অভিযোগরাই যথেষ্ট নয়। যদি বৈশিষ্ট্য নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়, তিনি সতর্ক করে বলেন, 1.5 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণ না হলে কেবল অভিযোজন দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। বাংলাদেশের 2030 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সরকারি দপ্তরের বাধ্যতামূলক প্যানেল, ছাদে সৌরবিদ্যুৎ, বায়ু বিদ্যুতের সম্ভাবনা অনুসন্ধান সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জ্বালানি রূপান্তরের জন্য দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি, অর্থায়ন ও জবানবন্দি প্রয়োজন। আমরা প্রতিক্রিয়া শুরু করেছি, তবে ইউরোপের প্রযুক্তি হস্তান্তর ও সাশ্রয়ী অর্থায়নের সহায়তা জরুরি।
সৈয়দা রিজওয়ানা হাসান পানি নিরাপদ সংকটের কথা তুলে ধরেছেন, যার মাধ্যমে রয়েছে লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভ পানির স্তর হ্রাস ও ভূপৃষ্ঠ পানির উপর বাড়তি চাপ। তিনি বৃষ্টির পানির সংরক্ষণ, জলবায়ু ভূমি পুনর্বর্ধন ও প্রাকৃতিক সমাধানে বিনিয়োগের আহ্বান জানান। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইউরোপ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি টিম ইউরোপ ইনিশিয়েটিভের মাধ্যমে এই সহযাত্রা আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানের ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লটজ, ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়ন পরিচালক ডাইনা আকনসিয়া বক্তব্য রাখেন। এছাড়া নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ কর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ উপদেষ্টা ও অতিথিবৃন্দ যৌথভাবে টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি উদ্বোধন করেন। বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর রয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছেন সংস্থাটি। এরই মধ্যে গত মাসে বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বড় ধরনের ক্ষতি না হলেও সতর্কতার মাধ্যমে আতঙ্ক দেখা দিয়েছে। এভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শ বিমানবন্দরগুলোতে 10টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রে জানিয়েছেন, বেবিচকের সদস্য পরিকল্পনা ও পরিচালনা এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের উদ্বোধন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্পর্কিত সাইবার হামলা হয়েছে, তাই বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্নে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এর জন্য 10টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়ন্ত্রিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার। নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএবি 7 টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে হবে। বেবিচক সূত্রে জানা যায়, গত 15 সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া বেবিচকের ওয়েবসাইট সম্পর্কিত সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি বৈঠকে আলোচিত হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।